হ্যালো প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ভালো করে পড়াশুনো করছো, ভালোভাবে দিনটা অতিবাহিত করছো। দিনের শুরুতেই নিশ্চয়ই তুমি বাজেট করে নিচ্ছ যে আমি আজকে কিভাবে পড়াশোনাটা চালাই যাব। নিশ্চয়ই চিন্তা করছো আজকের দিনটা সুন্দরভাবে কিভাবে কোন কোন ক্লাসগুলোর আছে, কোন কোন ক্লাসগুলো হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্কগুলো সারার জন্যে। আশা করি তোমরা ভালো করবে এবং তোমার প্রথম চিন্তা করা উচিত যে তোমার সবথেকে বড় সম্পদ কিন্তু তুমি নিজে। তাই তোমাকে তোমার নিজের সম্পদটাকে বিল্ড আপ করতে হলে নিজের পেছনে সময় দিতে হবে। যেমন এখন করোনা ভাইরাস, এখন যদি তুমি নিজেকে যত্ন না করো, তুমি নিজেকে পরিষ্কার না রাখো, স্বচ্ছ না রাখো, নিয়মিত গোসল না করো, নিয়মিত বাইরে যাও, হাত ঠিকঠাক ধোও না, তাহলে কি তোমার সমস্যা ঘটবে। তো এই ক্লাস হোমওয়ার্কগুলো এইরকম, তুমি সঠিক সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাসের পরিষ্কার পরিচ্ছন্নভাবে হোমওয়ার্কগুলো করো, দেখো তোমার জীবনটা সহজ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তুমি ভালো কিছু করবা। আর ভালো কিছু করতে হলে অবশ্যই তোমার বইকে সময় দিতে হবে, পাঠ্য বইটা ভালো করে পড়তে হবে। যাই হোক, এখন যেটা বলছি যে তোমরা দেখো, তুমি যদি তোমাকে ভালো না বাসো তাহলে কেউ তোমাকে ভালোবাসবে না। তুমি যদি তোমাকে সময় না দাও, তুমি যদি তোমার হোমওয়ার্ক ঠিকঠাক না করো, তাহলে কিন্তু তোমাকে কেউ এটা করাতে পারবে না। জোর করে কোনো কাজ হবে না। ভালোবেসে কাজ যেটা হয় সেটাই সঠিক এবং সুন্দর কাজ হয়। যাই হোক, আমি একটা গল্প বলে শুরু করি। তো আমাদের তখন ভাইভা চলছে, বুঝছো? তো ভাইভাটা এবার দিচ্ছি এমনি। এই সময় আমার এক বন্ধু ঢুকছে, ওর নাম হচ্ছে বাবলু। তো বাবলু ভাইভা বোর্ডে গেছে, যে সালাম দিয়ে ভেতরে বসছে। বাবলুকে স্যার বিভিন্ন কয়েকটা কোশ্চেন করছে। বাবলু আসলে কোনো কিছুই পারছে না, বাবলু পড়াশোনা করে না ঠিকঠাক। এক্সটার্নাল প্রশ্ন করছে, পারছে না। এবার এবার গিয়েছে যে পরে স্যারের সাথে আমি কথা বলছি, স্যারের সাথে নিয়মিত যোগাযোগ রাখতাম, কথা বলতাম। তো স্যারের বলছি, স্যার ভাইবা কেমন হলো কি না। তো স্যার ওই প্রসঙ্গে বলছে, না তোমাদের ভাইবা ঠিক আছে। তো ভাইবা দিয়েছে বাবলু। তো কীরকম ভাইবা দিয়েছে বাবলু, তো বলে যে বাবলুকে মনে করো অনেক কোশ্চেন করা হলো, বেশ কিছু কোশ্চেন করলো, বাবলু কোনো কথা বলছে না, দাঁতে দাঁত খিমটিয়ে পড়ে আছে। তো এবার হচ্ছে যে আমার আসলে কিছু স্টুডেন্ট এরকম, তো দাঁতে দাঁত খিমটিয়ে পড়ে থাকার মতো কথা বলছে, তখন স্যার বলছে যে তুমি গ্রামে ওই যে ঘোল বল খেলা দেখেছো? ঘোল বল মানে হাডুডু খেলা আর কি। তো ঘোল বল খেলার কি থাকে, দুইটা পক্ষ থাকে, একটা পক্ষ থাকে আছে ঘোল, আর একটা পক্ষ থাকে আছে বোল, দুইটা পক্ষ। তো ওই দুই পক্ষের আবার দুই পাশে থাকে, মাঝখানে দাগ দেওয়া থাকে, এদের একটা ঘর থাকে, ওদের একটা ঘর থাকে। তো ওই এরা যখন ওই দম নিয়ে গায়ে ওই কোর্টে যায়, যে কোনো একটা পক্ষকে, যে কোনো একটা মানুষকে ধরে নিয়ে আসবে, ধরে নিয়ে এসে ওদের ভেতরে নিয়ে আসবে, এসে ওদের ঘোল হয়, তাহলে ওরা অপরপক্ষ বোল, তাহলে ওই বোলকে ধরে নিয়ে এসে ঘোল করতে হবে, মানে ওর মুখ দিয়ে ঘোল বলাতে হবে। তো ওরা কি করে, দাঁত খিমটিয়ে পড়ে থাকে, তাই না? মানে কোনোভাবে মেরে কেটে কেন ঘোল বলানো যাবে না, বোলকে ঘোল বলানো যাবে না, আবার ওরা ঘোলকে বোল বলাতে পারবে না। তো বলছে যে আমার বাবলুর অবস্থা এরকম ছিল। যাকে আমার কিছু স্টুডেন্টের আমি খোঁজ পাচ্ছি না কোনো, এই জন্য আমার মনে হচ্ছে তারা দাঁতে দাঁত খিমটিয়ে পড়ে আছে, তাদের একেবারেই পাওয়া যাচ্ছে না। আশা করি তারাও ভালো আছে, পড়াশুনো করছে, এবং হয়তো খোঁজ পাওয়া যাচ্ছে না, একসময় পাওয়া যাবে। আমরা পড়াশোনা শুরু করব আজকে। দ্বিতীয় অধ্যায়ে আমরা কৃষি ঋণ নিয়ে পড়াশোনা করব। কৃষি এবং কৃষি ঋণ, কৃষক কেন ঋণ গ্রহণ করে। আসলে কৃষকের কিছু বেসিক ভুল থাকে, ঠিক আছে? কৃষক কেমন, কৃষক ভুল করে কিভাবে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া যায় এইভাবে। উদাহরণটা হচ্ছে এরকম, যে মনে করো গল্পের কথা আর কি, যে একজন কৃষক মনে করো, তো ওর একটা ছেলে আছে। তো ছেলে থাকলে ওই কৃষক কী করে, ওই যে গ্রাম অঞ্চলে আসলে পাওয়া যায়, যে নারকেলের ডাইগো পাওয়া যায়, ঠিক আছে? ওইটা দিয়ে কিন্তু ঝাঁটা বানায়। তো ওই নারকেলের ডাইগো কিনে নিয়ে এসছে।
মনে করো মনে করো 2টা কিনে নিয়ে এসছি, 20-40 টাকায় কিনে নিয়ে এসছি। এবার নারকেলের ডেগো থেকে কি ওই ছোটো ছোটো খিল হয়, ওই খিলগুলো সে ছড়াইছে ওখান থেকে, ছড়াই ওই ঝাঁটা 2টা বানিয়েছে, 20-40 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে তার লাভ কত টাকা। তো তার ছেলে বলছে যে তুমি ওই নারকেলের ডেগো কয় টাকায় কিনছিলে? তো বলছে 40 টাকা দিয়ে। বলছে বিক্রি করেছ কয় টাকায়? কয় যে 40 টাকায়। কয় যে কত টাকা তোমার লাভ হলো? তো ওই কৃষক আবার বলে যে আরে লাভ কি আবার গাদা গাদা হয় নাকি? ঠিক আছে। তো এখানে কিছু বেসিক ভুল থাকে, আবার কৃষকের অভাব অনটন থাকে, এই কারণেই তারা ঋণগ্রস্ত হয়, বিভিন্নভাবে ঋণ নিয়ে থাকে। আর ঋণ ব্যাপার কি যে একটা লোন দেখবা, লোন ব্যাংক লোনের সাথে কথা হয় যে একটা লোনে জড়ালে আর একটা লোনে অটোমেটিক মানুষ জড়ায় যায়। তো কৃষক এখান থেকে তোমার বিভিন্নভাবে সে ঋণগ্রস্ত হয়ে যায়। আমরা এই জিনিসটা দেখব যে কৃষি লোন বা কৃষি ঋণ এবং কৃষি ঋণ কৃষক কেন ঋণ গ্রহণ করে, এই আলোকে পড়ব। দেখো, কৃষি ঋণ তোমার বইতে যাও, তুমি 73 পৃষ্ঠায় বই এবং খাতা কলম নিয়ে রেডি হও, তাহলে সুবিধা হবে। বাংলাদেশের কৃষি ভরণ পোষণ পর্যায়ে পরিচালিত হচ্ছে। দেখো মানে তারা এই কৃষি দিয়েই জীবনযাপন করছে এবং কৃষি তাদের ভরণ পোষণের একমাত্র উপায়। বিধায় উপকরণ হিসেবে কৃষি ঋণ একটি ভিন্ন মাত্রার গুরুত্ব বহন করে, তাই না? তো উপকরণ হিসেবে কৃষি ঋণে একটা সব থেকে গুরুত্বপূর্ণ বহন করছে। কৃষি কাজের ব্যয় নির্বাহের জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে। তার মানে কৃষি কাজ করতে গিয়ে তার বিভিন্ন প্রয়োজন হতে পারে। জমি থাকলেই যে উৎপাদন হবে তা কিন্তু না, জমি থাকলে উৎপাদন হয় না। তোমার মাথা থাকলেই তুমি কিন্তু ভালো স্টুডেন্ট হতে পারো না। মাথাকে উর্বর করতে হয়, পড়াশোনা করতে হয়। ঠিক এরকম জমি থাকলে ফসল হয় না। উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণ যেমন লাঙল, গরু, যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক, ওষুধ প্রয়োজন হয়। কিন্তু কৃষকরা গরিব বলে মূলধনের অভাবে এইসব উপকরণ ক্রয় করতে পারে না। অতএব কৃষির আনুষঙ্গিক উপকরণ ক্রয় এবং অন্যান্য উপকরণ ব্যয় নির্বাহের জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কৃষি কাজের বা কৃষি উপকরণ সংগ্রহের জন্য কৃষক যে লোন নেয় বা ঋণ নেয় তাকে হচ্ছে কৃষি ঋণ বলে। কৃষকরা কেন ঋণ গ্রহণ করে? এটা সঠিক এক সহজ জিনিস। কৃষকরা অভাবী না হলে কি লোন নেয়, ঋণ নেয় নাকি? তাই না? তার মানে কৃষকরা অবশ্যই অভাবী, এই কারণেই তারা লোন নিয়ে থাকে, বিভিন্ন অভাব অনটনে থাকে। হচ্ছে বাংলাদেশ একটি কৃষিনির্ভর দরিদ্র দেশ। দেখো, কৃষিনির্ভর আবার দরিদ্র। এদেশের কৃষকগণ উপকরণ ক্রয়, জমি, কৃষি জমির রক্ষণাবেক্ষণ, উৎপাদিত ফসলের বাজারজাতকরণ ইত্যাদি কারণে ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। তার মানে এই যে সে ফসল ক্রয় করবে, উপকরণ ক্রয় করবে, তারপর জমি রক্ষণাবেক্ষণ করবে, উৎপাদন করতে গিয়ে বিভিন্ন ধরনের বাজারজাতকরণ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, তখন এই সমস্যাগুলো মেটানোর জন্য সে এই কৃষি ঋণটা নিয়ে থাকে। সেজন্য কৃষি ঋণকে কৃষকের প্রয়োজন ও উদ্দেশ্য অনুযায়ী কয়েকটি শ্রেণীতে ভাগ করেছে। তাহলে কৃষি ঋণকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হলো। সেটা কীভাবে আসছে? উৎপাদনশীল ঋণ, ভোগ্য ঋণ, অনুৎপাদনশীল ঋণ। তার মানে তুমি দেখো, আমরা উৎপাদনশীল ঋণ দেখতে পাচ্ছি যে এর কথার ভিতরে সব কিছু লুকে আছে। যে ঋণ প্রত্যক্ষভাবে কৃষি উৎপাদনশীলতাকে প্রভাবিত করে তাকেই উৎপাদনশীল ঋণ বলে। তার মানে বীজ, সার, ওষুধ, গরু সেচ ব্যবস্থা, মজুরি দেওয়া, জমি স্থায়ী উন্নয়ন, এই সমস্ত কাজের জন্য আসলে উৎপাদনশীল ঋণ। ভোগ্য ঋণ মানে কি? ভোগ করার জন্য যে ঋণ করা হয়, তার মানে তার সমস্ত খাদ্য সে কৃষিকাজ করেই অর্জন করতে পারে না। কৃষকদের কাছে ধান উৎপাদন করলো, তো ধান উৎপাদন করলে শুধু ধানই তো খাবে না, সে নিশ্চয়ই আরও সবজি টবজি খাবে। তাই এবং বলছে যে ভোগ্য ঋণ প্রান্তিক কৃষক ও ভূমিহীন কৃষকদের এক ঋতুর ফসল বছরে ভরণ পোষণ সংগ্রহ করা সম্ভব হয় না। বন্যা, খরা, ঝঞ্ঝার কারণে তার ফসল সারা বছর হয় না। এই সময় কৃষক দৈনিক প্রয়োজন ও তথা বেঁচে থাকার জন্য ভোগ্য ঋণ গ্রহণ করা প্রয়োজন হয়। এ ধরনের অনুৎপাদনশীল ঋণ গ্রাম মহাজন, তারপরে আছে সাহুকার, ওই সাধুকার আর কি, যেটা তোমার এই বলে কামার কি স্বর্ণকার আর কি, ওরা
তো আর ভূস্বামীর নিকট থেকে উচ্চ সুদের হারে ঋণ গ্রহণ করে। তারা এই জিনিসটাও আবার দেখো ব্যাংকের সম্পর্কে তারা এত বোঝে না, বিস্তারিত জানে না, এই জন্য তারা সহজে যেখান থেকে লোন পায়, ঋণ পায়, সেখান থেকে নেয় এবং সুদের হারটা ওখানে বেশি থাকে। অনুৎপাদনশীল খাতে ভোগ ছাড়াও কৃষক নানা ধরনের অনুৎপাদনশীল কাজ, যেমন মামলা মোকদ্দমা চালাতে পারে, সন্তানের বিয়ে শাদীর বিষয়ে থাকতে পারে, ধর্মীয় অনুষ্ঠান, জন্ম মৃত্যু প্রভাবিত হয়। এসব কারণে তারা অনুৎপাদনশীল খাতে কৃষক ঋণ নিয়ে থাকে, সময়ভিত্তিক লোন নিয়ে থাকে। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, সময়ভিত্তিক। তো সময়ভিত্তিকের ভিতরে আসছে তোমার স্বল্পকালীন ঋণ, মধ্যকালীন এবং দীর্ঘকালীন। এই সময়টা গুরুত্বপূর্ণ। 15 মাস বলছে। স্বল্পকালীন সময় কি? স্বল্প সময়ের জন্য সাধারণত 15 মাস বা তার কম সময়ে যে ঋণ গ্রহণ করা আছে তাকে তোমার স্বল্পকালীন ঋণ বলা হয়েছে। 15 মাস, তার মানে এখানে দাগ দাও লাল কলম দিয়ে। মধ্য মানে যেমন মধ্যকালীনের ভিতরে আছে তোমার 15 থেকে 5 বছর, মানে 15 মাস থেকে 5 বছর পর্যন্ত। তাহলে দীর্ঘকালে কী হবে? 5 বছরের ঊর্ধ্ব সময়। এই জিনিসগুলো মাথায় রাখো, সহজে বুঝতে পারবা। তারপরে দেখো আছে ব্যক্তিগত এজেন্সি ঋণ। ব্যক্তিগত এজেন্সি ঋণের পরে আছে প্রাকৃতিক দুর্যোগ এবং দ্রব্যমূল্য বৃদ্ধি। কেন ঋণ নিচ্ছে? তার প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে তার দ্রব্য ঠিকভাবে হচ্ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তার দেখা যাচ্ছে সেই দ্রব্যের বিভিন্ন শর্ট পড়ে গেছে। এইটা পড়লে তুমি বুঝতে পারবা। দেখো ঋণের মাধ্যমে অর্থায়ন। তো এখান থেকে ঋণের মাধ্যমে অর্থায়ন এখানে আছে অনানুষ্ঠানিক উৎস, উপ আনুষ্ঠানিক উৎস, আনুষ্ঠানিক উৎস। এইটা গুরুত্বপূর্ণ, ঋণের মাধ্যমে অর্থায়ন। তাহলে প্রথম অবস্থায় দেখো যে তোমার প্রাতিষ্ঠানিক উৎসটা কি? উপ আনুষ্ঠানিক উৎস এবং আনুষ্ঠানিক উৎস। উপ আনুষ্ঠানিক উৎসের ভিতরে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কখনো ঋণ দেয় না। কেন্দ্রীয় ব্যাংক ঋণ দেয় কার মাধ্যম দিয়ে? বাণিজ্যিক ব্যাংকের মাধ্যম দিয়ে। প্রতিষ্ঠান হিসেবে নয়, এমন কিছু বেসরকারি প্রতিষ্ঠান বলছে দেখো কেন্দ্রীয় ব্যাংকের অধীনে নয়। কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সাধারণত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নয়, এমন কিছু বেশি, তার মানে এরা কেন্দ্রীয় ব্যাংকের অধীনে ঠিক নয়। তারা যেমন সেটা কি আছে? সেটা আছে বিভিন্ন এনজিও, তারপরে গ্রামীণ ব্যাংক, এইগুলা ঋণ দেয়। এগুলো হচ্ছে উপ আনুষ্ঠানিক। আনুষ্ঠানিকের ভিতরে আছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আইন কানুনের শর্তাবলীর অধীনে। দেখো এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে কর্মরত আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণের আনুষ্ঠানিক উৎস হিসেবে কাজ করে। যেমন এখানে আছে তোমার বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকসমূহ, ভূমি বন্ধকি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই অংশগুলো তোমার এই টোটাল যেই 9টা আছে, এই 9টা আছে আনুষ্ঠানিক, মানে এরা বাংলাদেশ ব্যাংকের আইন কানুন মেনে চলে এবং আর বাংলাদেশ ব্যাংকের আওতাভুক্ত। অনানুষ্ঠানিক বা অপ্রতিষ্ঠানিক। এই অনানুষ্ঠানিক বা অপ্রতিষ্ঠানিক এখানে হচ্ছে সবথেকে তোমার সমস্যা। এরা এখানে কখনো কৃষক বিনামূল্যে কখনো বিনা সুদে লোন পায়, আবার ঋণ পায়, আবার কখনো তার অনেক বেশি সুদ অর্জন দিতে হয়। তো দেখা যাচ্ছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছ থেকে নিলে তার ওই ঋণের অত সুদ দিতে হয় না। আর গ্রাম মহাজনের কাছ থেকে নিলে বেশি টাকা দিতে হয়। গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদারের কাছ থেকে নেয়, ধনী কৃষকের কাছ থেকে নেয়, দালাল ও ব্যাপারীর কাছ থেকে নেয়, তারপরে প্রতিবেশীর কাছ থেকে নিতে পারে। এইভাবে আমার এই যে দুইটা একটা ছক আছে না, এই ছকটা আনুষ্ঠানিক উৎস এবং অনানুষ্ঠানিক উৎস। তো আনুষ্ঠানিক উৎসের ভিতরে কী কী আছে, অনানুষ্ঠানিক উৎসের ভিতরে কী কী আছে, এগুলো আমার মুখস্থ করতে হবে। তো আনুষ্ঠানিক উৎসের ভিতরে দেখো কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ভূমি বন্ধকি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সমবায় ঋণদাতা সমিতি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, সমবায় ব্যাংক লিমিটেড, সরকার প্রভৃতি। তার মানে এগুলো সবই বাংলাদেশ ব্যাংকের আওতাভুক্ত এবং তারা তাদের রুলস মেনে চলে। আর অনানুষ্ঠানিক বা অপ্রতিষ্ঠানিক কি, এটা তো একেবারে আত্মীয় স্বজনের যে বন্ধু বান্ধব, গ্রাম মহাজন, তারপরে কৃষক, ধনী কৃষক, দালাল, ব্যাপারী, এদের কাছ থেকে লোন নেবে। দেখো বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থার সমস্যাগুলি। এই প্রশ্নগুলো কিন্তু টোটালি ব্যবসায় পরিস্থিতি তারা পড়ে এসছে 9-10-এ, তার হুবহু এই জিনিসগুলো তারা ছিল। আমি পড়ে এসেছি এই জিনিসটা একবার। এই জন্য কমার্সের সাথে অনেকটা মিল আছে তোমার ইকোনমিক্সের। তো বলছে যে কৃষি ঋণ ব্যবস্থার সমস্যাবলী। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, কিন্তু এদেশের কৃষকরা অত্যন্ত দরিদ্র, তাই তারা কৃষিকার্য পরিচালনার জন্য ঋণ গ্রহণ করে। কিন্তু আমাদের দেশের কৃষি ঋণ ব্যবস্থা আদৌ সন্তোষজনক নয়। মানে এখানে বিভিন্ন সমস্যা আছে। সেই সমস্যাগুলো কী কী? অপ্রাতিষ্ঠানিক উৎসের উপর অধিক নির্ভরশীল।
তোমার যেটা বললাম যে কৃষকরা আসলে তারা জানে না কীভাবে লোন নিতে হবে, পড়াশোনা জানে না, এই জন্য তারা আসলে ব্যাংক যেতে ভয় পায় বিভিন্ন কারণে। তারা প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে চায় না, তারা অপ্রতিষ্ঠানিক উৎস করে নির্ভর করে থাকে। তার প্রাতিষ্ঠানিক ঋণের অভাব, আবার প্রতিষ্ঠানে যে যেতে চায় না প্রতিষ্ঠানে, সেখানে ঋণ তারা পায় না, যেখানে ঋণের অভাব দেখা যায়। শহরভিত্তিক অবস্থান, সেখানে সচরাচর প্রাতিষ্ঠানিক ঋণগুলো শহরভিত্তিক হয়ে থাকে। ঋণদান প্রতিষ্ঠান পদ্ধতির জটিলতা, সেখানে আবার ঋণদানের পদ্ধতিতে জটিলতা আছে, বিভিন্ন বলে যে এইটা নিয়ে আসেন, এই দার পর্সা নিয়ে আসেন, এই কাজ করেন, ওই কাজ করেন, বিভিন্ন ঝামেলা আছে। ঋণ বন্টনের দুর্নীতি, ঋণ বন্টনে আবার দুর্নীতি আছে। কৃষক ঋণ দেখা যাচ্ছে কৃষক না পেয়ে অন্য ব্যবসায়ী পেয়ে বসে আছে, বিভিন্নভাবে দুর্নীতি হয়ে থাকে। তারপর হচ্ছে তোমার ঋণ প্রাপ্তির দুর্ভোগ, ঋণ প্রাপ্তি হতে তাদের আবার অনেক টাকা ঘুষ খাস দেওয়া লাগে, ঋণ প্রাপ্তির একটা ঝামেলা আছে। সংগ্রহ ব্যয় সমূহ, আবার সংগ্রহ ব্যয় আছে, ভোগান্তি আছে, তদারকির অভাব রয়েছে, শোষণ রয়েছে, উচ্চ সুদের হার রয়েছে, সমন্বয় সাধনের অভাব রয়েছে। তাহলে এই জিনিসগুলো আমরা পয়েন্ট আকারে পড়লে, আমরা মাথায় থাকলেই কিন্তু আমরা এমনিতেই সহজভাবে এইগুলো লেখা যায়, খুবই স্বাভাবিক একটা ঘটনা, এটা আহামরি কোনো জিনিস না। এবার সেম ওই কথাগুলোর তুমি সমাধান দিয়ে দাও। তাহলে বলছে যে বাংলাদেশ কৃষি ঋণের সমস্যার সমাধান, এই সমস্যার সমাধান রয়েছে, দেখো প্রথমে যে প্রকৃত কৃষকের নিকট খাস জমি প্রদান করতে হবে। এই বাংলাদেশ সরকার মানে গৃহীত কর্মসূচি, সরকার কীভাবে কন্ডাক্টটা তোমার কী গৃহীত গ্রহণ করেছে এই বাংলাদেশ কৃষকদেরকে তাদের এই সমস্যার সমাধান করার জন্য প্রকৃত কৃষকদের নিকট খাস জমি প্রদান করতে হবে। আর কী করতে হবে, তাদেরকে কৃষি ঋণ বিতরণ করতে হবে, কৃষির উপকরণ বিতরণ করতে হবে। আমার তো মনে হয় যে কৃষি ঋণ দেওয়া থেকে কৃষি উপকরণ দেওয়া ভালো, কারণ উপকরণ দেখো একজন ব্যবসায়ী সচরাচর এরা ঝামেলা করে, তখন তাদেরকে কৃষি উপকরণ দিলে তাহলে ওই কৃষি উপকরণটা নিয়ে যে কী করবে, কৃষক নিশ্চয়ই ওইটা তোমার দিয়ে কাজ করবে, কিন্তু ব্যবসায়ী কী করবে, কাজ করবে না, ও নিশ্চয়ই বিক্রি করে দেবে। যাই হোক ঝামেলা আছে, কারণ কৃষি ওইটা নিয়ে আবার ব্যবসায়ী আবার ব্যবসা করতে পারে, ব্যবসায়ী ধর্মে ব্যবসা করা। কৃষি উপকরণ বিতরণ করতে হবে। তারপরে তোমার যেটা দেখলাম কৃষি বীজের সহায়তা, কৃষি বীজ যদি দেওয়া হয় তাহলে অবশ্যই সে বীজটা জমিতে বপন করে ভালো ফসল অর্জন করবে। কৃষি উপকরণের সহায়তার কার্ড বিতরণ করতে পারে। তাহলে ওইটা আমরা বুঝতে পারলাম। এবার আসছে যে বাংলাদেশের অর্থনীতিতে পানি সেচের গুরুত্ব। পানি সেচের গুরুত্ব প্রয়োজন, অবশ্যই এটা তুমি কৃষি শিক্ষা করেছো। দেখো পানি সেচ দিলে কী হয়, প্রকৃতির উপর নির্ভরশীলতা হ্রাস পাবে, উচ্চ ফলনশীল ধান বা গম চাষ করা যাবে, একাধিক ফসল উৎপাদন করা যাবে, শীতকালীন ফসল উৎপাদন করা যাবে, পানি সেচ নিষ্কাশনের সুবিধা হবে, ফসলের তোমার প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ করতে পারবে, জমি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে, অধিক কর্মসংস্থান হবে। অধিক কর্মসংস্থান হলে কী হবে, তার অধিক পরিমাণ আয় হবে, আয় হলে কী হবে, বিনিয়োগ হবে, বিনিয়োগ হলে কী হবে, বৈদেশিক আয় বাড়বে। এইভাবে সঠিকভাবে তুমি চিন্তা করো, ইকোনমিক্স পড়া লাগে না, খুব সহজভাবে তুমি লিখে দিতে পারবা। দেখো এখানে যেটা গুরুত্বপূর্ণ, বায়োটেকনোলজি পদ্ধতি, তোমার এই কৃষিতে আবার বায়োটেকনোলজি পদ্ধতি এবং আইসিটি পদ্ধতি, এটা গুরুত্বপূর্ণ। বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি হলো এরূপ একটি বিষয় যা কোনো ব্যবহারিক উদ্দেশ্যে জীবকোষের কোনো উপাদান কাঠামোকে পরিমিত পরিবর্তন এর মাধ্যমে একটি নতুন সৃষ্টিকে নির্দেশ করে। বায়োস শব্দের অর্থ কী? বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন, আর টেকনোলজি হচ্ছে প্রযুক্তি। কোনো জীবকে মানব কল্যাণে প্রয়োগে যে কোনো প্রযুক্তিকে বলা হয় বায়োটেকনোলজি। 1919 সালে, এই যে বারবার এসছে কিন্তু পরীক্ষায়, 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিক কত সালে ব্যবহার করেছে, কে ব্যবহার করেছে এই হচ্ছে তোমার বায়োটেকনোলজি শব্দটি? সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি 1919 সালে কার্ল এরিক, হাঙ্গেরীয় একজন মানুষ, তোমার প্রকৌশলী, ইনি ব্যবহার করেন। এটা গুরুত্বপূর্ণ। তারপরে আসছে দেখো এখানে আসছে আইসিটি। কৃষিক্ষেত্রে আইসিটি প্রভাব কী করছে? বাংলাদেশের বিপুল জনসংখ্যার ভারে আক্রান্ত একটি কৃষিপ্রধান দেশ হলেও এখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এখানে একটি বড় চ্যালেঞ্জ। প্রতি বছরই আবাদযোগ্য জমির পরিমাণ হ্রাস পাচ্ছে, তাই না? মানে বসতি বেড়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কী হচ্ছে, কৃষির বিভিন্ন উপখাত বা খাতের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষির বিভিন্ন প্রয়োজনীয় তথ্য বা সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর ক্ষেত্রে বৈপ্লবিক ভূমিকা পালন করছে তথ্য প্রযুক্তি। তার মানে কৃষকদেরকে একেবারে দোরগোড়ায় পৌঁছানোর তথ্য প্রযুক্তি, সে তার তথ্য দেওয়ার জন্য দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, তাই অবস্থান করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি
বর্তমান স্বাস্থ্য, কৃষি, শিল্প, সেবা প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো এখানে কি কি ভূমিকা রাখছে একটু ভূমিকাটা ব্যাখ্যা করে দিলেই তোমার হয়ে যাবে। সাধারণত কৃষির সমস্যার সমাধানে, জলবায়ু পরিবর্তন সমস্যার সমাধানে, রোগাক্রান্ত কীটনাশক, তোমার যে ফসল, এই ফসলের কি কীটনাশক দিতে হবে, তারপরে উদ্ভাবনী কৃষি প্রযুক্তির ব্যবহার, নতুন নতুন কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ, সার, এইগুলো তুমি একবার পড়লে সুন্দর মতো লিখতে পারবা। শস্যের জাত ও কৃষি উপকরণ সংরক্ষণ করা, তবে কোন কৃষি মানে কী অবস্থায় আসছে বাংলাদেশে, এখন কী অবস্থায় চলছে সে। তারপরে যেমন কয়েকদিন আগে আমফান ঝড় হলো, এখন ওখান থেকে এই যে আইসিটি বা টেকনোলজির কারণেই তো তাদেরকে সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে এবং তাদেরকে আগে আবহাওয়া সংবাদ অগ্রিম দেওয়া যাচ্ছে। এইভাবে বিভিন্নভাবে তারা আইসিটিতে, কৃষিতে ক্ষেত্রে আইসিটির ব্যবহার হয়ে থাকছে। দেখো, কৃষি, বাংলাদেশের কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব। এখানে প্রযুক্তি উদ্ভাবনের কী কী গুরুত্ব হয়েছে? নতুন জাতের শস্য বীজ উদ্ভাবন হয়েছে। তারপর কী হয়েছে? তারপর হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি হয়েছে, অধিক উৎপাদন। ওই একই কথা, উৎপাদন বৃদ্ধি হলে কী হবে? এখানে কর্মসংস্থান বাড়বে। উৎপাদন মানে কর্মসংস্থান বাড়লে কী হয়? তার দক্ষতা বৃদ্ধি পায়। এই জিনিসগুলো খুব একবার পরপর যখনই তার আয় বাড়ে তখন কি বিনিয়োগ বাড়ে, বিনিয়োগ বাড়লে কী বাড়ে? পরনির্ভরশীলতা হ্রাস পায়, জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। এই একেবারে সহজ জিনিস, এইগুলো অনেক বারবার বলেছি তোমার, একটার সাথে আর একটা সুন্দরভাবে লিয়াজু করে জড়ানো আছে। তাহলে দেখো, এই অধ্যায় আমাদের শেষ। তুমি অধ্যায় সংক্ষেপণটা খুব সুন্দরভাবে পড়বা, পুরো অধ্যায় সংক্ষেপণ মুখস্থ করবা, দেখবা কোনো প্রশ্ন আর তোমার বাদবে না। তাহলে আমার হোমওয়ার্ক থাকবে কি? হোমওয়ার্ক থাকবে অধ্যায় সংক্ষেপণটা পুরো পড়ে মুখস্থ লিখে ফেলা, এবং এমসিকিউ তোমার থাকবে। এমসিকিউ পড়বা, প্রথম 60টা এমসিকিউ আছে, এই 60টা এমসিকিউ তুমি পড়বা সুন্দরভাবে। দেখবা অধ্যায় সংক্ষেপণটা পড়লে আর ভিতরে আমরা যেভাবে পড়লাম, তুমি খুব সুন্দরভাবে বই ধরে ধরে তুমি এখান থেকে এমসিকিউগুলো পেরে যাবা। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আগামী এপিসোডে দেখা হবে।